সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আমার চ্যানেল ছোট মুখে বড় কথা আবারও। গত পরশুদিন যখন ঠিক একই প্রসঙ্গটি নিয়ে আমি ভিডিওটি বানাচ্ছিলাম, তখন যেই মতাদর্শের উপরে অর্থাৎ তখন যেই ব্যাপারগুলোর উপরে আলোচনাটা চলছিল, জীবনযুদ্ধের জাতাকলে একদিন দেরি হয়ে আবার যখন ভিডিওটা বানাতে বসেছি একই প্রসঙ্গের উপরে, অর্থাৎ দ্বিতীয় পর্বে যখন হাত দিয়েছি, তখন অনেক ঘটনাবহুল অনেক কিছু ঘটে গেছে। যারা যারা যার যার অবস্থান থেকে অনেকগুলো ব্যাখ্যাও দেওয়ার চেষ্টা করেছেন। আসলে সবচেয়ে দুঃখজনক যে ব্যাপারগুলো হচ্ছে, আসলে ভালো কিছু ঘটেনি এখন পর্যন্ত। সবচেয়ে মর্মান্তিক ব্যাপার হচ্ছে ইজতেমা মাঠে 4 জন ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এটা ইজতেমা মাঠে সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে ইজতেমা মাঠে কারা মারা গিয়েছেন, কারা মেরেছেন প্রসঙ্গটা সেটা বাদে হচ্ছে যে ইজতেমা মাঠের মতো একটা জায়গায় যেখানে ধর্ম নিয়ে আলোচনা করতে গিয়ে, ইসলাম ধর্ম নিয়ে আলোচনা করতে গিয়ে এতগুলো মানুষ এক হন, সেই রকম একটা জায়গায় এইভাবে মানুষের মৃত্যু, এটা 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 সত্যি দুঃখজনক। আমি যদি ধর্ম বর্ণ নির্বিশেষে শুধু এই কথাটাই বলি, এটাই দুঃখজনক। যাক, আমি মূল প্রসঙ্গে ফিরে আসি। আসলে যে প্রসঙ্গটি নিয়ে আমি ছিলাম, ইলিয়াস ভাইয়ের যে আলোচনাটা ছিল, এখানে উনি ব্যাখ্যা করছিলেন যে কেন উনি এখনও ওনার গ্রিন কার্ড হয়নি। অপরদিকে শাহেদ আলম ভাই উনিও বলছিলেন যে বোধহয় এই জায়গাটা এসে আমি থমকে গিয়েছিলাম। ওটা মারা গেলেও আপনি যাইতে পারবো না আমরা, কারণ আমরা দেখতেই ওরকম না, আমরা দেখতেই অসুন্দর, যেখানে ইলিয়াস ভাই পাকিস্তানের খুব সুনাম করছিলেন। না হইলে আজকে 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 একটা ভিডিও দেখছিলাম পিনাকিদার। আমি প্রথম পর্বে বলেছি যে পিনাকিদা হচ্ছেন সাংঘাতিক একটা, আমাদের চিন্তা ভাবনার একটা সুপ্রিম লেভেলে পৌঁছে গিয়েছেন। আমাদের মধ্যে এমন কিছু ভাবাদর্শ তৈরি করেছেন এবং অনেকটা জায়গা দখল করে রাখেন। ওনার সম্বন্ধে আমি লাস্টে বলবো, আসলে অবশেষে একদম ভিডিওর শেষ পর্যায়ে অথবা মাঝামাঝি কোনো একটা জায়গায়। আজকের ভিডিওটা আমার খুব লম্বা করার ইচ্ছাও নেই, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা যারা এই বৈপ্লবিক চিন্তাভাবনার আদর্শ অথবা সেরকম কিছু একটা ভাবনা পোষণ করে থাকি, তারা সব কিছুর বাইরে পিনাকিদাকে অন্য একটা শ্রদ্ধা এবং সম্মানের জায়গায় দেখি। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে অনুভূতিগুলো কখনো ভাষায় আমরা বর্ণনা করতে পারিনি, এগুলো পিনাকিদা বর্ণনা করেছেন। যে আবেগগুলো আমরা বছরের পর বছর পুষে রেখেছি, কখনো বলার মতন সাহস, সৌভাগ্য অথবা চিন্তাও আসেনি, সেগুলো পিনাকিদা করে দেখিয়েছেন অথবা বুঝতে শিখিয়েছেন। আমি জানি না কার কথা কি, আমি আমার অনুভূতি জায়গা থেকে আমার কথাগুলো বললাম। আমার অনুভূতিটা এরকমই হয়েছে। আমি এই যে বিরোধী যে চিন্তাভাবনাগুলো, এটা দেখা শুরু হয়েছে শাহেদ ভাইয়ের ভিডিওগুলো থেকে। আমি যখনই চিন্তাভাবনাটা সূত্রপাত হয়েছিল শাহেদ ভাইয়ের ভিডিও দেখে, কিন্তু পিনাকিদা যখন আমি দেখতাম ওনার ভিডিওগুলো আগে আসতো, কিন্তু কখনো দেখার মতন আগ্রহ তৈরি হয়নি। আর পিনাকিদার ইন্ট্রো হতে শুরু করে ভিডিওর যে থাম্বনেইলগুলো, আমি আমার চিন্তাভাবনাগুলোই শেয়ার করছি এবং আমি আমার চিন্তাভাবনাগুলো সৎ আছে থেকে শেয়ার করছি। আমাকে ক্ষমা করবেন যদি আমার কোনো কথাবার্তা কাউকে দুঃখ দিয়ে থাকে, কিন্তু পিনাকিদার যে থাম্বনেইলগুলো রয়েছে, অর্থাৎ যার যে বিষয়বস্তুগুলো তিনি প্রথম দিকে আমি যেভাবে দেখেছি আমাকে খুব একটা আকর্ষণ করেনি, দেখাও হয়নি। কিন্তু শাহেদ আলম ভাইয়ের প্রতিটা ভিডিও আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি সবাইকে ভাই বলে সম্বোধন করার জন্য, কারণ আজকাল সম্বোধনও নিয়ে অনেক কথা হচ্ছে। আমার মনে হয় সম্বোধনে সবার আগে ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরী বলেছিলেন সম্বোধনে বাংলাদেশে একটি নতুন চিন্তাভাবনার জন্মসূত্রপাত উনি করেছিলেন। আমি জানি না এর আগে কেউ করেছিলেন কিনা কখনো। যাও, ওইসব প্রসঙ্গে ভবিষ্যতে আসা যাবে কখনো কোনো একটা আলোচনায়, কিন্তু যে প্রসঙ্গে ছিলাম সে প্রসঙ্গটাকে আমি আজকে এখানে শেষ করতে চাচ্ছি। আসলে কে কাকে নিয়ে কী বলেছেন, কোনটা সঠিক ছিল না, এবং কোন জায়গাতে এনাদের আলোচনা করাটা বন্ধ করে দেওয়া উচিত ছিল,
সেই বিচারে আমি যাব না, কারণ এই বিচারে তো অনেকে অলরেডি করছেন, অনেকেই তাদের মতামত ব্যক্ত করছেন। কিন্তু আমি শুধু একটা কথাই বলতে চাচ্ছিলাম এই জায়গাটায় যে এক্সপ্লোরেটরি ভিডিও বলছিলেন আজকে পিনাকিদা কোনো একটা জায়গায়, আমি সেটাই বলতে যাচ্ছিলাম, সেটা বলতে গিয়ে এত কথা বলতে হলো। তো এক্সপ্লোরেটরি ভিডিও মানে অনুমান নির্ভর, কিন্তু উস্কানিমূলক যেন না হয়, এটাই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর একটা জিনিস। অনুমানের জায়গা থাকে ভালো, কারণ যা আমরা দেখতে পাচ্ছি এখন, যা আমরা চিন্তা করছি, আমরা অনেকেই কথা বলছি, আমরা চাচ্ছি যে আমার মতো করে দেশটা হোক, নতুন করে হোক, হয়তো অনেকে এইভাবে চাচ্ছি, চিন্তাভাবনার স্বাধীনতা এসেছে। কিন্তু স্বাধীনতাটা যেটা হচ্ছে, স্বাধীনতার বহিঃপ্রকাশ হতে গিয়ে এখানে কিছু ভুল মতাদর্শের প্রয়োগ হচ্ছে। কঠিন কথাগুলো চলে আসে। আসলে সহজ করে বলতে গেলে হচ্ছে যে আমি জোর খাটাতে চাচ্ছি যে না, আমার ভাবনাটা সঠিক, কার্যক্রম সেটা সঠিক হচ্ছে না, আবার প্রকাশও আমরা করতে পারছি না। এই সব কিছু মিলিয়ে আমাদের প্রশাসন, অর্থাৎ আমাদের ম্যানেজমেন্ট, কান্ট্রি ম্যানেজমেন্ট থেকে শুরু করে একদম রুট লেভেল পর্যন্ত একটা গোজামিলের মধ্যে পড়ে গিয়েছি। আর দীর্ঘ একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট অথবা ফ্যাসিসিজম যখন চলে, অথবা নর্মালি যদি কোনো একটা সরকার চলে, প্রভাব রয়ে যায়, এত সহজে প্রভাব মোছা যায় না। সংস্কার এত সহজ না। সংস্কার সময় সাপেক্ষ ব্যাপার। নির্বাচিত নাকি অনির্বাচিত সেগুলোও বিতর্কের ব্যাপার। এত বড়গুলো কথাগুলো বলতে আসলে কষ্ট হয়। যদিও চ্যানেলের নামও আমার ছোটো মুখে বড় কথা, আর সাধারণ জনগণ হয়েই বলতে চাচ্ছি, আমি প্রত্যেকের কাছে ক্ষমা চেয়েই বারে বারে হয়তো ক্ষমাই চাইবো, কারণ মানুষটা যেহেতু ছোট, আর অনেক বড় বড় কথাগুলো বলতে হচ্ছে, কারণ আমাদের চিন্তাভাবনাগুলো ভুল হতে পারে। তবে আমি একেবারেই সাধারণ মানুষের মতোই কথাগুলো বলতে চাই। আমার কথার মধ্যে আমি কোনো কঠিন কথা আনতে চাই না। আর আমি কোনো জনগণের কোনো প্রতিনিধিত্ব করি না। আমি আমার নিজস্ব চিন্তাভাবনাগুলোই আপনাদের সাথে চেষ্টা করি যতটুকু পরিমাণ অংশগ্রহণ করা যায়। এই হচ্ছে ব্যাপার। যেই প্রসঙ্গটি শেষ করতে চাচ্ছিলাম সেটি হচ্ছে মেজর শাহেদ আলম, উনি কিছু তথ্য দিয়েছিলেন। আগে সরকারের পক্ষেই আওয়ামী লীগের এগেনস্টে কাজ করেছে, বাট আমার কাছে এখন মনে হচ্ছে ইয়ার আমি আপনাকে বললাম, আপনি বিশ্বাস করেন না করেন এটা আপনার বিষয়, কিন্তু আমি এটা আপনাকে বললাম এই জন্যই যে আপনি যেহেতু সরকারের এগেনস্টে, আমি তখন কনভিন্স যে উনি সরকারের আওয়ামী লীগের উনি বলছেন জনাব সম্মানিত উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে। আমি ওনাকে কনভিন্স করার চেষ্টা করলাম, উনি কনভিন্স হলেন না। আমি বললাম ভাই শুধু একটাই, আপনি কনভিন্স হলেন না। এখন আমি যেটা বলতে চাচ্ছি, অনেক সময় অনেক ইনফরমেশন থাকে যেটা আপনি চান না ডিজিফাই জানো, না জানানোই বেটার, এই বলে আমি শেষ করে দিলাম। বাট এরপরে যখন শুরু হয়ে গেল, তখন আমি আসিফ নজরুলের এই রোলটা দেখলাম, হামিদ স্যার তাকে নিয়ে গেছে, এটা উনি চেপে যাচ্ছেন, সব কিছু মিলে আমাকে আমার সন্দেহ হচ্ছে। যা সেটাই বলার জন্য আমি ওনাকে বলবো না যে উনি রয়্যাল এজেন্ট, আমি শুধু বলতে চাচ্ছি যে ভারত এভাবে যেরকম লং টার্ম এজেন্ট আমাদের মধ্যে রেখেছে, প্রবাবলি এটা সম্ভব, কারণ উনি শাহরিয়ার কবিরের আন্ডারে ছিল, ওই ফিচারটা লিখেছে, এবং উনি নাম পরিবর্তন করে নজরুল ইসলাম থেকে আসিফ নজরুল হয়েছে, এটা হতেই পারে। এটা শাহেদ আলম তথ্যগুলো দিচ্ছেন। এই টাইপগুলো যারা নামাজ ঠিক মতো, তখনও সে নামাজ ঠিক মতো পড়তো না, বা একটু ইসলাম থেকে একটু দূরে, এনিওয়ে এই জিনিসটা আমি বলতে চাচ্ছি না, বাট তারপরেও অনেকের ফিমেল কম্পানিয়ন থাকে, ফ্রেন্ড থাকে, থাকে, এটার ব্যাপারে অনেকের আমার বন্ধুদের মধ্যে আছে, অনেকের মধ্যে আছে, আমার মধ্যে আছে কিনা নাই বলবো না, হ্যাঁ বললেও এক জিনিস, না বললেও বিপদ। সেটা হচ্ছে এরকম সিচুয়েশন যদি হয়, আমি মনে করি যে কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো উচিত না, কিন্তু আমার কথা হচ্ছে আমি যদি এমন একটা জায়গায় ইনভলভ হই যেখানে আমার দেশ জড়িত, আমার কান্ট্রি জড়িত, ওই জায়গায় আমি এটাতে ইনভলভ হব না। আমি যখন এই কাণ্ডটা উনি বর্ণনা করছিলেন দেশের বাইরে কোনো একটা জায়গায়, কোনো একটা বৈঠকে, কোনো একটা আলোচনাতে, তখন কেউই জানতেন না যে এই দেশ কোনোদিন ফ্যাসিসিজম থেকে মুক্ত হবে কিনা। তো এত আগে থেকে কেউ ফিমেল কম্পোনেন্ট নিয়ে চিন্তা করে নিজেকে শুদ্ধ করে। আরেকটা জিনিস হচ্ছে
এটা সত্যি কারো ব্যক্তিগত জিনিস কখনো এইভাবে আনাটা কখনো উচিত না, কখনোই উচিত না, কখনোই উচিত না। এটা কখনোই গ্রহণযোগ্যতা পেতে পারে না। কারণ প্রতিটি মানুষেরই জৈবিক চাহিদা রয়েছে এবং সেই জৈবিক চাহিদাকে বিভিন্নভাবে মানুষ চরিতার্থ করে। সেটা কারো চোখে ভিন্নভাবে ধরা পড়ে। সবসময় যে যিনি বলছেন তিনি সঠিক বলছেন কি না সেখানে সন্দেহ রয়েছে, সন্দেহের অবকাশ রয়ে যায় প্রতিটি জায়গাতেই, প্রতিটি পয়েন্টই রয়ে যায়, প্রতিটি ক্ষেত্রে রয়ে যায়। এটা হতে পারে। তো কখনোই এটাকে নিয়ে অসম্মানিত করা উচিত না, কারণ যিনি বলছেন তারও সম্মানের একটা ব্যাপার রয়েছে, যিনি উত্তর দিচ্ছেন তার তো রয়েছেই। তো যিনি বলছেন আরেকজনের নামে, আমি আসলে এই কথাগুলো কেন বলছি নিজেও বুঝতে পারি না, কারণ এমন ব্যক্তিগুলোকে নিয়ে বলছি যারা হচ্ছেন আমাদের রোল মডেল। আমরা যাদের কথা শুনে বলতে শিখেছি, বলতে শুরু করেছি, অথবা বলার চিন্তা করেছি, অথবা বলার চিন্তা করেছিলাম কোনো এক সময়, করতে পারিনি, আজকে বলছি, তারা যদি আজ এমনটা বলেন, এমনটা করেন, তখন আসলে দুঃখ হয়, রীতিমতো দুঃখ হয়। যাই হোক, মেজর শাহেদ আলম ওনার বক্তব্যটা শুনি আমরা। আমাকে অ্যাকচুয়ালি যে হানি ট্র্যাপ নামটা যে খুব পরিচিত, হানি ট্র্যাপ করার জন্য আমাকে ইভেন সেলিব্রিটি দিয়েও চেষ্টা করেছে, যেহেতু আমি গোয়েন্দা ব্যাকগ্রাউন্ডের লোক। আমি এটা কিন্তু খুব সোজা। নর্মালি যেটা হয়, আমি এমন কেউ না আমাকে ওরকম একজন লোক মানে সুন্দরী নারী আমাকে অ্যাপ্রোচ করবে বা নিজের থেকে করবে। দে গট লট অফ অপশনস, আই এম নট দ্য অনলি অপশন। এখানে কেন করতেছে, আমার হিসাব খুব সোজা, যে তার কমন ফ্রেন্ড কি এই ধরনের ছোট্ট একটা ইনভেস্টিগেশন করলে বোঝা যায়। সো আই ওয়াজ ভেরি ফর্মাল উইথ দেম, মানে আমাকে পারে নাই। আচ্ছা, আমি শুরুতেই বলেছিলাম ভিডিওটা বেশি লম্বা করবো না, যদি এইটুকু শেষ করতে চাই উপসংহারে আমি শুধু এই কথাটা বলতে চাচ্ছিলাম, দেখুন উনার মতন ব্যক্তিও কেন যেন মনে হয় খুব কিছু মন্তব্য করেছেন যেগুলো লম্বা আরও আলোচনার অবকাশ রেখে। অনেক দিন আগে আমি আগের ভিডিওতে বলেছি, এবারে বলেছি যে পিনাকিদা আমাদের কাছে একজন লেজেন্ডারি ক্যারেক্টার। কিন্তু দেখুন, বিতর্ক কাউকে ছাড়েনি। কোরা.com আমরা অনেকেই সম্পৃক্ত রয়েছি এই সাইটটিতেও, এটিও একটা সোশ্যাল নেটওয়ার্ক সাইট, আমি জানি না সবাই পরিচিত রয়েছেন কিনা। এখানে একটি প্রশ্ন এসছে অনেক আগে, প্রশ্নটি সম্ভবত 2 বছর আগে প্রশ্ন, আমি দেখতে পাচ্ছি যে পিনাকি ভট্টাচার্য সম্পর্কে কী বলবেন, বাংলাদেশের একটি বৃহত্তর গোষ্ঠী তাকে পছন্দ করেন কেন। প্রথম এখানে অনেকে উত্তর দিয়েছেন, এখানে উত্তর আগে পিছিয়ে রয়েছে। তো এখানে একটা প্রশ্নের উত্তরটা আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। সুব্রদীপ ভট্টাচার্য উনি উত্তরটা করেছেন এভাবে: দাদা, আমি সুব্রদীপ ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্যের পদবী ভট্টাচার্য দেখে আর আত্মীয় মনে হলে সম্ভবত তা নয়, অন্তত নিকট সম্পর্কের তো ননই। উনি কোনোদিন পরীক্ষার ফলাফল ঘোষণা হওয়ার পর আমার বাবা মাকে আমার ফলাফল আর কেন ভালো হয়নি এই কথা জিজ্ঞেস করেননি। উচ্চ মাধ্যমিকের পর আমি ইঞ্জিনিয়ারিং কেন পড়লাম না, আইটিতে কেন চান্স পেলাম না সে কথা জিজ্ঞেস করেননি। এটা সম্ভবত উনি কেন করেন সেটা উনি ভালো বলতে পারবেন। উনি কিছু একটা বলতে চেয়েছেন এখানে, আমি ওনার কথাটি বুঝিনি। আমি যে উত্তরটাতে সবার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছিলাম সেটি হচ্ছে এইটি। 2 বছর আগে মুশফিকুর তুহিন নামে উনি একটা রেফারেন্স টেনেছেন। এখানে পিনাকি ভট্টাচার্যের একটা ছবির যতটুকু অংশ ব্লুর করা আছে দেখে ছবিটা আমি এখানে নিয়ে এসেছি। লাকিলি এটার চেয়ে আরও ভালো আমি কিছু ছবি পেয়েছিলাম, আরও চমৎকার কিছু ছবি পেয়েছিলাম আরেকটু ব্লুর করা, তবে ওটা প্রেজেন্টেবল আমার কাছেও মনে হয়নি। যাই হোক, এটি যার রেফারেন্স থেকে এসছে, মানে নাদিয়া ইসলাম নামে একজন, আমি সত্যি জানি না, আমাকে বারবার মনে হচ্ছিল যে এটি কি পুরুষ না মহিলা বোঝাই মুশকিল, নাদিয়া ইসলাম। তবে উনার এই নিয়ে প্রশ্ন রয়েছে, তবে উনার যে উত্তরটা, মানে পিনাকি ভট্টাচার্য যে কিছু উনি পরিচয় দিয়েছেন, পরিচয়টা হচ্ছে এরকম যে পিনাকি যে রয়ের এজেন্ট তা আমি টের পাই যখন উনি 2020 সালে আমার বস্তিনার বাসায় বেড়াইতে আসেন। উনি আমারে গাধা মনে কইরা উনার বেশ কিছু সোর্স অফ ইনফরমেশন দিয়া ফেলার পর এবং অনিচ্ছাকৃতভাবে উনার কিছু হাই অফিসিয়াল ফোনালাপ শোনার পর আমি নিশ্চিত হই উনি ভারত ও বাংলাদেশ সরকারের ডাবল এজেন্ট হিসেবে কাজ করছেন।
হ্যাঁ, আপনাদের পূর্ণ স্বাধীনতা আছে আমার কথা অবিশ্বাস করার, কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন আছে, দয়া করে প্রশ্নগুলোর উত্তর দেন। এত ভারত বিদ্বেষী কথাবার্তার পরেও উনি ভারতের ভিসা পাইতেন কেমনে? ধরে নিলাম উনি কোনো এক চিপা চুপা দিয়া বাংলাদেশ ভারত বর্ডার ক্রস করেছেন পাসপোর্ট স্ট্যাম্প না কইরাই। যদি আমি সব বিভিন্ন পরিচিতদের উনি কইছেন উনি নাকি ল্যান্ড পোর্ট ইলেকট্রিসিটি বন্ধ করে সীমান্ত পার হয়েছেন। ধরে নিলাম উনি এক বিশাল জেমস বন্ড, ওনারা এবং ওনার লিয়াজতের কাছে সেই লেভেলের টেকনোলজি এবং অফিসিয়াল বন্ধুবান্ধব আছে যার মাধ্যমে পাসপোর্টে স্ট্যাম্প না করা ওনারা সীমান্ত পার হতে সাহায্য করছেন। হ্যাঁ, গুড। তো এলা পোর্ট অ্যান্টি স্ট্যাম্পবিহীন পাসপোর্ট উনি ভারত ত্যাগ করে ব্যাংকক হইয়া ফ্রান্সে গেলেন কেমনে? আর যদি উনি ভারত সীমান্তে পাসপোর্টে পোর্ট অ্যান্টি লইয়া উনি ভারতে ঢুকলেন, সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের মারফত ওনার পাসপোর্টে রেড ফ্ল্যাগ থাকার ঘটনা কি ভুয়া না? কারণ পাসপোর্টে রেড ফ্ল্যাগ থাকলে সবগুলি পোর্টের কম্পিউটারে তো সে ফ্ল্যাগ দেখানোর কথা, সেটা কোনো উনি এরকম কিছু কয়েকটা রেফারেন্স দিয়েছে। আমি ভিডিওটা লম্বা জাস্ট 20 মিনিট হলে আমি বন্ধ করে দেবো, এটা লম্বা করবো না, কারণ এটা বিরক্তিকর। 20 মিনিটের পরে আমি নর্মালি কোনো ভিডিও দেখতে চাই না। আর আমিও যেহেতু একদম শুরুর দিকে রিঅ্যাকশন শুরু করেছি, আমি চাই না আমার ভিডিওগুলো শুরুতে মানুষ বিরক্ত হয়ে যায়। তো আমি এই রেফারেন্সটাও কিছু কিছু কথা অবশ্য উচ্চারণ করার মতো না, এখানে কিছু বক্তব্য রয়েছে যেগুলো একেবারেই এখানে ছবিটাও রয়েছে, যে ছবিটা আমি প্রথমে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই রেফারেন্সে। তো উনি আবার কিছু মন্তব্য করেছেন মুশফিকুর রহমান, উনি লিখেছেন, মুশফিকুর তুহিন, উনি লিখেছেন যে একটা কথা বলে অন্য কিছু পচে গেলে তো কাটাকাটি করে কিছুটা হলেও রাখা যায়, কিন্তু বাম পচলে পুরোটাই পচে যায়। পিনাকি হলো এই বাম। পিনাকিরি নিয়ে নাদিয়া ইসলাম নামের একজন এই পোস্ট দিয়েছিলেন, সেটা হুবহু কপি পেস্ট করলাম। দেখুন, যাকে আমরা লিজেন্ডারি ভাবি, যাকে আমি এখনও লিজেন্ডারি ভাবি, তাকে নিয়ে এই বক্তব্য পড়েছি আমি গত 2 বছর আগে। কোনো মানুষ যে বিতর্কের ঊর্ধ্বে না, এবং এটা যে কতটুকু সত্যি কতটুকু মিথ্যা, এই বিচারেও আমি যাব না। এই বিচার যারা লিখেছেন, যারা বিশ্বাস করেন, যারা মতাদর্শে বিশ্বাসী, যারা বর্তমান অতীত ভবিষ্যৎ নিয়ে কাজ করেন, যারা মহাজ্ঞানী গুণী রয়েছেন, তাদের ব্যাপার। কিন্তু বিতর্কের ঊর্ধ্বে যে কেউ না, যাকে আমরা লিজেন্ডারি ভাবি, সেও যে না, তার প্রমাণটাই আমি দেখিয়েছি। আমরা বিতর্ক ভুলে যাই। 52 বছর তো বিতর্ক নিয়েছিলাম, 52 বছর যুদ্ধ করেছি, নিজেদের মধ্যে কাদা চোরাচুরি করেছি, সব ভুলে গিয়ে গতকাল কী হয়েছে তা ভুলে গিয়ে সামনের দিনগুলোকে সোনালি করার জন্য সবাই একটু কাজ করি, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। সাতপন্থী, জুবায়েরপন্থী, আওয়ামী লীগ, বিএনপি, জামাত আর দলাদলি না করে আমরা সবাই একটা হাতে হাত মিলিয়ে দেশটা করার জন্য সামনে কাজ করি। আমি ছোটো মুখে এটুকুই বড় কথা আজকে বলতে চাই। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।